সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। কাল ঈদ, বাংলাদেশে সোমবার ঈদ উল ফিতরের প্রস্তুতি। পদ্মা সেতু চালুর পর ধুঁকতে থাকা নৌ রুটে পুরনো প্রাণচাঞ্চল্য। শিডিউল বিপর্যয় ছাড়া রেলে ভোগান্তিহীন যাত্রা, সড়কের কিছু পয়েন্টে জটলা থাকলেও নেই যানজট। এবার শুনেছি রাস্তায় নাকি জ্যাম নাই, তো আশা করতেছি যেন জ্যাম না থাকে। আমি দাদু বাড়ি যাব, আমি মজা করব। আমরা তো সসম্মানে সুন্দরভাবে যাত্রীদের পৌঁছায় দিচ্ছি, যানজট মুক্ত। মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। সময়ের সাথে কমছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বিশ্বে, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। অনির্দিষ্টকাল চলতে পারে না সংস্কার, প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। নাটোরে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযানে মিলল বিপুল ব্যালট পেপার, তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ব্যালট এখানে কিভাবে আসলে সে ব্যালট জোর করে এখানে আসেনি, কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটটা এসছে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, উত্তর খোঁজার চেষ্টা করে আমরা সে বিষয়ে আমরা আইনানুগ যেসব ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করে দেবো। এদিকে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদের দিন সকাল 8:30টায় হবে প্রধান জামায়াত। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 35,000-এরও বেশি মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই সময়ের সাথে তাল মিলিয়ে ঈদ জামাতের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহে। প্রায় 25 দিনের চেষ্টায় তৈরি করা হয়েছে 25,400 বর্গমিটারের বিশাল সামিয়ানা। থাকছে কার্পেট, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন 35,000-এর বেশি মুসল্লি। নারী ও পুরুষ পৃথকভাবে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে 1200 ফ্যান। ঈদগাহ ময়দানের বিশাল এই কর্মযজ্ঞ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। সকাল 8:30টায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই। আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। নিরাপত্তা ব্যবস্থা সহ মুসল্লিদের প্রবেশের জন্য তৈরি করা হয়েছে মোট 60টি ফটক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, যে যেভাবে পারছে ছুটছেন গন্তব্যে। এবার দীর্ঘ ছুটি হওয়ায় তুলনামূলক ভোগান্তি কম। দীর্ঘদিন পর লঞ্চে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তি, তবে সড়ক পথে
যত্রতত্র যাত্রী ওঠানামা করায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিছু পয়েন্টে জটলা দেখা গিয়েছে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। এবার বেশ খানিকটা বদলে গেছে চিরচেনা ঈদ যাত্রা। শনিবার দিনভর সব ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। ঘরমুখো মানুষের বাড়তি চাপ ছিল না রেলপথে। নেই শিডিউল বিপর্যয়, দু একটি বাদে দেখা যায়নি বাড়তি যাত্রীর চাপ। রাজধানীর কাছাকাছি কিছু গন্তব্যে ট্রেনের ছাদেও লোক দেখা গেছে আগের বছরের মতোই। সব মিলে এবারে রেলে বাড়ি ফেরাটা ছিল অনেকটাই নির্ঝঞ্ঝাট। সবার প্রত্যাশা এমন ব্যবস্থাপনা জারি থাকবে আগামীতেও। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ছুটে যাওয়া। এবার আনন্দের সেই যাত্রায় কমলাপুর রেল স্টেশনের এই চিত্র যেন যুক্ত করেছে বাড়তি মাত্রা। চিরচেনা ভিড় নেই, নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্মে দাঁড়ানো গন্তব্যের ট্রেন, তাই হুড়াহুড়ি করে ওঠার তাড়াও নেই। বেশিরভাগ ট্রেনই রাজধানী ছাড়ছে নির্দিষ্ট সময়ে, ফলে আগের মতো দীর্ঘ অপেক্ষার ভোগান্তি নেই। আমরা 10 দিন আগে টিকিট কাটছি, অনলাইনে টিকিট কাটছি, সমস্যা হয়নি, কোনো বিভ্রান্তি পোহাতে হয়নি আমাদের। আমার ট্রেনের টিকিটে আমি আসছিলাম, একটু একজন দেখেছে, চেক করছে, চলে আসছি। আমি মানে খুব বেশি কড়াকড়ি যে মনে হচ্ছে ওরকম মনে হয়নি আমার। চাচারা, আমার মামারা সবাই বেশিরভাগ হচ্ছে গ্রামে থাকে, তাদের সাথে ঈদ করার আলাদা একটা মজা আছে। সবার সাথে ফ্যামিলিরা, তারাও কাজিনরা আসে। তবে দুই একটি রুটের ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। বগির ভেতরে জায়গা না পেয়ে ছাদে কিংবা ইঞ্জিনেও উঠে পড়েন অনেকে। আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও ট্রেন রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায়, রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না। শনিবার সারাদিন বেশিরভাগ ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। তবে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ছাড়ার সময় বেলা 3টা 10 থাকলেও তা 1.5 ঘন্টা দেরিতে ছাড়ে। 3:55, এখনো গাড়ি নেই, আমরা অপেক্ষা করতেছি। বউ বাচ্চারই অনেক কষ্টে আছি। আমরা তো আসছি 3:10-এর গাড়ি, আপনার প্রায় 3টা বাজে চলে আসছি স্টেশন। দীর্ঘ ছুটিতে এবার আগে থেকেই রাজধানী ছাড়ছে মানুষ, তাই যাত্রীর চাপ অনেকটাই কম। স্বস্তি নিয়েই বাড়ির পথে সাধারণ মানুষ। অনেকে ফ্যামিলি আগে পাঠাই দিছে। আমি এখানে বসে রয়েছি 1 ঘন্টা যাব, তাও ভালো লাগতেছে যে একটু রিল্যাক্সে চলে যাব। বাসে তো আপনার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার। বাবা মার সাথে সবাই মিলে আমরা আনন্দ করব। শনিবার থেকে শুরু হয়েছে 10টি বিশেষ ট্রেনের যাত্রা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবারে নৌপথের খবর। সন্ধ্যার পর উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে। এর আগে দিনভর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নির্ধারিত গন্তব্যের পথ ধরেন হাজারো যাত্রী। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, দিনের শুরুতেই পন্টনগুলোতে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। তবে যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় ছাড়ছে না বেশ কিছু লঞ্চ। কারো অপেক্ষা, কারো অপেক্ষার অবসান। যতদূর চোখে যায় মানুষের চোখে শুধুই মানুষ। সন্ধ্যার পর নগরের সব রাস্তা যেন মিশেছে সদরঘাটে। প্রিয়জনের সান্নিধ্যে কিছুটা বাড়তি সময় কাটানোর সুযোগটা কালে ভদ্রে আসে যান্ত্রিক নগরের মানুষগুলোর। আর এই সুযোগে আগেভাগেই সদরঘাটে ঈদে বাড়িমুখো হাজারো মানুষ। নানা ঝক্কি সামলে নির্ধারিত লঞ্চে জায়গা পেয়েছেন যাত্রীরা। খুব একটা অভিযোগও নেই, তবে ভাড়া নিয়ে যতটুকু আক্ষেপ তাও সহনীয় বলে জানান যাত্রীরা। দেশি মানুষ আছে, সবার সাথে বন্ধু বান্ধব আছে, তাদের লাগে দেখা করবো, আনন্দ ফুর্তি করবো। আগের থেকে 100-150 টাকা বাড়তি হইতে আছে, ঠিক আছে, কারণ ঈদ ছাড়া, কোরবানি ছাড়া যে ভাড়াটা তার থেকে বেশি হইতে আছে ভাড়াটা। সরকার নিয়ে তো ভাড়া যা তা দিয়েই চলে, ভাড়া কোনো বাড়ে নাই। চার্টে যা আছে তাই ভাড়া কাটে, 1 টাকা বেশিও কাটে, 1 টাকা কমও কাটে না। পদ্মা সেতু চালুর পর নৌরুটও ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদ যাত্রার এই চিত্র বলে দেয়, হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। তুলনামূলক আরামদায়ক আর স্বস্তির যাত্রা হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এখনও পছন্দ নৌরুট। আমাদের যেহেতু দ্বীপ জেলা ভোলা আঞ্চলিক একটা এলাকা, ওখানে গাড়িতে গেলে অনেক জার্নি হয়, আর লঞ্চে গেলে যাতায়াতের সুবিধা হয়। লঞ্চে আমি হাঁটা চলা করতে পারতাছি নিজের মতন, যেখানে বাতাস খেতে পারতাছি। লঞ্চ জার্নিটা খুবই বেস্ট, কারণ আমরা কেবিনে যাচ্ছি, আরামদায়ক আছে, ফ্যান আছে, এসি আছে। তবে খানিকটা অসন্তোষ দেখা দেয় কিছু লঞ্চের বিলম্বে। বরাবরের মতো এবারও লঞ্চগুলোতে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা। ভোররাত্রে এসে বসে রয়েছি, এখন পর্যন্ত লঞ্চ ছাড়ে না, বা কখন ছাড়বে তারও কোনো শিডিউল নেই। এই 5টা বাজে আইসা ঘাটে বসে রয়েছি।
5টা দিনে এখন বাজে কয়টা, হেরা বলতেছে বললেই ছাইরা দিব, কিন্তু এখনো কোনো ছাড়াছাড়ির কোনো খবর নেই। এদিকে সার্বিক নিরাপত্তায় দেশের সব লঞ্চ টার্মিনাল ঘিরে সতর্ক পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো অপরাধ ঠেকাতে তৎপর পুলিশ ও র্যাব সদস্যরা। পুলিশ আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য আছে, সেনাবাহিনী মোতায়েন আছে, সবার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও এখানে মোতায়েন আছে। তারা এইখানে টহল দেবে, দিনরাত 24 ঘন্টা টহল দেবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী আগমন যাতে না ঘটে। বাড়ি যাওয়া নির্বিঘ্ন হলেও ঢাকায় ফেরা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় যাত্রীরা। দীর্ঘ ছুটি শেষে একসাথে ফেরার সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এবারে সড়ক পথে যাত্রার খবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, এবং একই সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হোসাইন আলী বাবু। আমরা সরাসরি প্রথমে যেতে চাই চন্দ্রায়। গাজীপুরের চন্দ্রায় আছেন বাবু, কি অবস্থা সেখানে? যানবাহনের চাপ কেমন রয়েছে এই মুহূর্তে? কি দেখছেন ঈদের পথযাত্রা নিয়ে একটু জানাবেন। পৃথিবীর যানবাহনের চাপ কিন্তু বেশ রয়েছে এখনো পর্যন্ত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যাত্রীদের যেমন চাপ রয়েছে তেমন গাড়ির চাপও রয়েছে। চন্দ্রামোড়ের যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার থেকে একদম মৌচাক পর্যন্ত যে দীর্ঘ সারি, দীর্ঘ জটলা, দীর্ঘতিতে গাড়ি চলা, সেটা কিন্তু বিকেল থেকে একই রকমই চলছে। পুলিশ এবং বিভিন্ন বাহিনী কিন্তু আসলে যারা ভলান্টিয়ার রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। পাশাপাশি দেখেছি কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসেছেন, সেনাবাহিনীর একটি টিম আসলে এসেছেন এখানে। গাড়ি যে জটলা লেগেছে এবং ধীরগতিতে চলছে, বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে যে এলোমেলো ভাবে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, সেগুলো আসলে সরিয়ে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে সেনাবাহিনীর একটি টিম কিন্তু কাজ করছে, চেষ্টা করছেন যে আসলে যে এই যে ধর্মুখ মানুষের যারা রয়েছেন তাদেরকে যাতে নির্বিঘ্নে যাতে স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরতে পারে, সেই চেষ্টা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ করছে। হোসেন আলী বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু রাব্বির কাছে যাচ্ছি। রাব্বি, আমরা চন্দ্রায় দেখছিলাম বেশ জটলা রয়েছে, গাবতলীতে কি অবস্থা একটু জানাবেন সেখানে, এবং কোথাও যেটা অভিযোগ আছে যে গাড়িগুলো যত্রতত্র যাত্রী তুলছে, কি দেখছেন? হ্যাঁ, এই দৃশ্য তিতুমির আমরা সকাল থেকে দেখেছি যে গাড়িগুলো আসলে যত্রতত্রই থামিয়ে যাত্রী তুলছে। তবে ঢাকা থেকে বের হবার যে প্রবেশ পথ, বিশেষ করে সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং গাবতলী, এখানে কিন্তু আসলে কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এই দৃশ্যটি কিন্তু নেই, এবং এখানে আসলে গাড়ি নির্ধারিত জায়গা থেকে যাত্রী নিয়েই তাদেরকে ছাড়তে হচ্ছে। কোথাও গাড়ি দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না ট্রাফিক পুলিশ। সেই সাথে আমরা দেখেছি সেনাবাহিনীর কঠোর নজরদারি। আর একটু বলতে চাই যে এখন কিন্তু যাত্রী চাপ আছে, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে পরিবহনগুলো, সেই পরিবহনগুলোতে বেশ ভালোই যাত্রী আছে, এবং এখনও যারা আসছেন বাড়ির পথ ধরবেন তারা কিন্তু গাড়ি পাচ্ছেন। তবে টিকিটের দাম বেশি। আমরা দেখেছি যে রংপুরের টিকিটের দাম অনেক বেশি। রাজশাহীগামী যে সমস্ত পরিবহন আছে তারাও কিন্তু বেশ ভালো দামে টিকিট বিক্রি করছে। আসলে তারা এই সুযোগটি নিচ্ছেন, যেহেতু বাড়ি যেতে হবে, ঈদ আনন্দ করতে হবে পরিবারের সাথে, সেই সুযোগটি পরিবহন যারা মালিক আছেন তারা যেমন নিচ্ছেন, আর যাত্রীরা নিরুপায় হয়ে কিন্তু বেশি ভাড়া, বাড়তি ভাড়া দিয়েই কিন্তু বাড়ির পথ ধরতে হচ্ছে। তবে যাত্রী চাপ আছে গাবতলীতে। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গাবতলী থেকে জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। এ পর্যায়ে আমরা রাতের বাংলাদেশে নিচ্ছি। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8:10 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রটোকল কর্মকর্তা হং লেই তাকে বিদায় জানান। এই সফরে দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তাছাড়া দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে বৈঠক করেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া $210 কোটি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি বলেন যে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য দূর করাই লক্ষ্য তার। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা, তাই উন্নয়ন কার্যক্রমে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি।
সংস্কারই প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি। বৈষম্য নিরসন করে দেশের প্রতিটি নাগরিক যেন সমান সুযোগ নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, এজন্য নানান সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। একসময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই আয়োজনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় পেকিং বিশ্ববিদ্যালয়। To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ভূ রাজনীতিতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই সফরের মধ্য দিয়ে উন্নয়ন সহযোগীর পাশাপাশি ঢাকা বেইজিং রাজনৈতিক বোঝাপড়াও জোরদার হবে। সব আমলেই পরীক্ষিত অংশীদার চীন, তাই ভবিষ্যতেও বেইজিং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে না বলেই ধারণা তাদের। মাহফুজ মিশর রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ঘণ্টাব্যাপী বৈঠক সেরেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থান আশা করেন ডক্টর ইউনূস। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করে তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানান তিনি। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকার কথা বলেন চীনা প্রেসিডেন্ট। সই হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক, আর মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। এসব বিশ্লেষণ করে সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর যুক্তরাষ্ট্রে পট পরিবর্তনের বাস্তবতায় এ সফর তাৎপর্যপূর্ণ। চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট এবং কম্পিটিং প্রেশারসগুলি বাংলাদেশের ফরেন পলিসির জায়গা আসলে নাই। এটা রিজিয়নাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে কি ধরনের প্রভাব ফেলবে, আমার মনে হয় যে এই জায়গাতে কোনো তৃতীয় পক্ষের দিক থেকে এই সফরটা না দেখা প্রত্যেকের জন্যই মঙ্গল। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। প্রেসিডেন্ট শি জিনপিং উনি একটা কথা বলছে যে যদি অন্য কোনো দেশের উত্থান হয় বা সফলতা চলে আসে, এটা বাকি কোনো দেশের ব্যর্থতা না। সফরে চীনা ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সেসব আলোচনায়ও ঢাকা বেইজিং সম্পর্ক পরের ধাপে নেওয়ার ব্যাপারে আলাপ করেন তারা। উন্নয়ন অংশীদারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক জোরদারেও অনেকটা একমত ঢাকা বেইজিং। তারা ভবিষ্যতে বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশনগুলি যাতে ভবিষ্যতে আরো টালমাটাল না হয়, সেটা নিয়ে নিশ্চয়ই তারা উদ্বিগ্ন থাকবেন। সেই হিসেবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা আসা খুবই স্বাভাবিক। এছাড়াও মায়ানমারের বা বে অফ বেঙ্গলে বা ওভারঅল ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ এবং চীনের মোটামুটি একই ধরনের কনসার্ন আছে। কোনো দেশের সাথে যদি একটা অর্থনৈতিক সম্পর্ক, দৃঢ় সম্পর্ক করতে যায়, তাহলে এই মানে পলিটিক্যাল ব্যাপারটা চলেই আসে। চায়নার একটা সবচেয়ে বড় লজিক্যাল জিনিস হচ্ছে তারা ইন্টারনাল কোনো পলিটিক্সের মধ্যে তারা ইনভলভ হয়নি কোনো দেশের সাথে, এবং বাংলাদেশের সাথেও হবে না। বিশ্লেষকরা বলছেন ব্যবসায়ীদের সাথে আলাপে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার সহ আঞ্চলিক উন্নয়নে জোরালো অবস্থান তুলে ধরার মাধ্যমে ভূ রাজনীতিতে ঢাকার গুরুত্বও তুলে ধরেছেন ডক্টর ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1600 সব মিলে ছাড়িয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। আহত প্রায় 3500। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালার শহর। প্রতি সেকেন্ডে কমে আসছে
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই চলছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে থাইল্যান্ডেও 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চোখের সামনে এভাবেই ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন। মাথা গোঁজার ঠাঁই এভাবে হারিয়ে যেতে দেখে শুধু আর্তনাদি করতে পারেন মিয়ানমারের বাসিন্দারা। ভূমিকম্পের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্যাগোডা, আফটারশকে ধসে পড়ছে সেগুলো। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালা শহর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অঞ্চলটির বেশিরভাগ অবকাঠামোই ধসে পড়েছে। জান্তা সরকারের নানা কড়াকড়ি আর নিষেধাজ্ঞার কারণে হতাহত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। প্রতি সেকেন্ডে কমে আসছে বিধ্বস্ত ভবনের ইট কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। ভূমিকম্পের সময় আমি স্কুলে ক্লাস নিচ্ছিলাম, মনে হলো পুরো দুনিয়াটা কাঁপছিল। সবাই ভয়ে টেবিলের নিচে আশ্রয় নেয়। জীবনে এতটা ভয় আগে কখনো পাইনি। এখনো আমার পরিবারের সদস্যরা ট্রমার মধ্যে আছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা। এই অবস্থায় ভয়াবহ এই পরিস্থিতি পরিবারের সদস্যরা ট্রমার মধ্যে আছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা। এই অবস্থায় ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে দেশটির জান্তা সরকার। প্রাণহানির সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি, নিহতের সংখ্যা আরও বাড়বে এমন সংখ্যা আমাদের। এই অবস্থায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য বিশ্ববাসীর কাছে সহায়তা কামনা করছি। অন্যদিকে থাইল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী ব্যাংককে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। শুক্রবার 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিয়ানমারে। এরপর অনুভূত হয় 6.4 মাত্রার আরও একটি আফটারশক। থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ডের মতো একই মাত্রার ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশও, জানিয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। সংস্থাটির মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আর সেখানে বলা হয়, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে আছে। ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি এবং সচেতনতা তৈরির আহ্বান জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। একই সাথে ঝুঁকিপূর্ণ এবং পুরনো ভবনগুলো সংস্কার করা এবং শক্তিশালী করা সহ 9 দফা নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের গ্যাস, পানি এবং বিদ্যুতের লাইনের যথার্থতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। রাতের বাংলাদেশের এ পর্যায়ে সময় হলো আরও একটা বিরতি। ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ফখরুল বলেন, নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে চলছে অপপ্রচার। ঈদ উপলক্ষে রাজধানীর সীমিত আয়ের মানুষের মাঝে উপহার বিতরণ করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীর বেড়াইদে কয়েকশো মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। ভোটের রাজনীতির জন্য এই কাজগুলো করছি না, আমরা দায়বদ্ধতা থেকে, আমরা মন থেকে এই সাধারণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। কয়েক মাস ধরেই দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, জানিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মনে করেন, এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচন হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষায় থাকবে না সাধারণ মানুষ। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে দিতে যাবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, দেশে বিদেশে
আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিগত 3টি নির্বাচনের মতো দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দুপুরে ভোলার চর ফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারে এক পথসভায় এই কথা বলেন তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে আগামী নির্বাচনের প্রশ্নবিদ্ধ হবে। পরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আবারও ক্ষমতার পালাবদল হবে। এটি আর কাম্য নয়। এছাড়াও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক আদালতে করার আহ্বানও জানান তিনি। আমরা চাচ্ছি যে এই 3টা অবৈধ নির্বাচনের পরে বাংলাদেশের জনগণকে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে প্রতারণা করা না হোক। আমরা চাই যে একটি নতুন যে নির্বাচনটা সামনে আসতে যাচ্ছে এই নির্বাচনটা আসলেই নতুন হোক। শেষ সময়ে জমজমাট ঈদের বাজার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কও ক্রেতাদের ভিড়ে সরগরম। পরিবার পরিজন নিয়ে স্বচ্ছন্দেই ক্রেতারা করছেন ঈদের কেনাকাটা। একই ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি তারা। আর ব্যবসায়ীরাও বলছেন শেষ সময়ে জমে উঠেছে বেচা কেনা। ক্রেতাদের চাপ সামলাতে তাই গভীর রাত পর্যন্ত খোলা থাকছে যমুনা ফিউচার পার্ক। দিন সপ্তাহ পেরিয়ে শেষ হতে চলেছে সিয়াম সাধনার মাস। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শেষ সময় ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কেও জমে উঠেছে বেচাকেনা। বর্ণিল সাজে সেজেছে আউটলেটগুলো। শেষ সময় পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এক ছাদের নিচেই সব পণ্য পেয়ে খুশি তারা। বেচাকেনা ভালো হয়, খুশি বিক্রেতারাও। গতবার তুলনায় লাস্ট মোমেন্টে আমরা এবার একটু ভালোই কাস্টমার পাচ্ছি। আজকে হচ্ছে রেড কালারের জামা ছিল দেখে রেড কালারের জুতা নিয়ে এসে কিনেছি। ড্রেস এগুলা তো কেনা হয়ে গেছে, কিছু কসমেটিক্স এগুলার জন্য। তো যমুনা ফিউচার পার্কে আসা হচ্ছে, এখানে গ্যাদারিংটা একটু কম। ক্রেতাদের জন্য রুচিশীল ও আধুনিক সব পণ্য রয়েছে যমুনা ফিউচার পার্কের সব আউটলেটে। ঈদের চকলেট কিনবো, জুতা কিনবো, আর আমার বোনের জন্য একটু শপিং করবো। ছেলের জন্য কিছু শপিং করলাম, ছেলের বোর জন্য শপিং করলাম, ওদের জন্য শপিং করতে আসছি। শেষ সময় আমরা জুতো কিনেছি আর 2-1টা ড্রেস কিনেছি। যমুনা ফিউচার পার্কের ঈদ আয়োজনে প্রতি বছরের মতো এবারও চলছে কোটি টাকার ঈদ অফার। জমজমাট ঈদ শপিং এর আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে আয়োজন। ঈদুল ফিতরের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে মাসব্যাপী আয়োজন করেছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে যে কোনো আউটলেট থেকে মিনিমাম 2000 টাকা পারচেজ করলে আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। চাঁদ রাত পর্যন্ত থাকবো আপনাদের সেবায়। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত। এখান থেকে আসবেন, শপিং করবেন আর পুরস্কার নিয়ে বাড়ি ফিরে যাবেন। ঈদ উপলক্ষে বিপণী বিতানগুলো দিচ্ছে বিশেষ মূল্য ছাড় বা লোভনীয় অফার। সুযোগে তা লুফে নিচ্ছেন ক্রেতারাও। এবার বেচা কিনায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল ফিতরের রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশের 667টি টিম। রাজধানীর 50টি থানা এলাকায় বসানো হবে 71টি চেকপোস্ট। থানা পুলিশের পাশাপাশি কাজ করবে গোয়েন্দা পুলিশ, অক্সিলারি ফোর্স সহ অন্যান্য সংস্থা। এদিকে রাজধানীবাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে 3টি ধাপে কাজ করছে র্যাব। ঢাকার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সকালে মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, এবারের ঈদে রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহল দেবে পুলিশের 6 শতাধিক টিম। পাশাপাশি কাজ করবে গোয়েন্দা পুলিশ, অক্সিলারি ফোর্স সহ অন্যান্য সংস্থা। পুলিশের সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বিপণী বিতানে স্ব উদ্যোগে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি। একই সাথে বাসা বাড়ি কিংবা মহল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে স্ব মার্কেট, শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং এলাকায় থানা ফাঁড়ির সাথে সার্বক্ষণিক সময় যোগাযোগ রাখতে হবে। ঈদে মহল্লা, বাসা, মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি
থানা বা ডিবিকে অবহিত করবেন। এদিকে দুপুরে গুলশান 2 নম্বরের ডিএনসিসি মার্কেটে ব্রিফিংয়ের আয়োজন করে র্যাব। ঈদের ছুটিতে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত কিছু নজরে এলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। ঈদুল ফিতরে রাজধানীবাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে 3টি ধাপে কাজ করছে র্যাব। টহলের মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থাকে উন্নতি করার জন্য এবং এই ধরনের জন্য ছিনতাই বা অন্য ধরনের কোনো ঘটনা চুরি ডাকাতি না ঘটে সেটা প্রতিরোধ করার জন্য। যে বাসাটা আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা, আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিক মতো খোঁজ রাখছে কিনা। চলতি রমজানে 30 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। প্রায় 30 জনের মতো ছিনতাইকারীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেষ করব আন্তর্জাতিক খবর দিয়ে। হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়া এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এর কিছু সময়ের মাঝেই আবাসিক এবং বাণিজ্যিক শহরটিতে বিমান থেকে বোমা ফেলা হয়। বিস্ফোরণে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শহরের বহু স্থাপনা। দাহিয়া এলাকায় হিজবুল্লাহ ড্রোন সংরক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের উত্তরাঞ্চলে গোষ্ঠীটির রকেট হামলার জবাব দেয় এই হামলার উদ্দেশ্য বলেও জানায় তারা। তবে ইসরায়েলে রকেট হামলার বিষয়টি স্বীকার করেনি হিজবুল্লাহ। এই ছিল আমাদের রাতের বাংলাদেশে এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।